যেটা অন্তর্বর্তীকালীন সুবিধা দেওয়া হলো সেটিকে আপনি নাতি নাতনি পর্যন্ত টেনে আসছেন কেন? এবং এই অন্তর্বর্তীকালীন বা ইন্ট্রিম একটা সুযোগ কতদিন বা হাউ লং ইট উইল কন্টিনিউ, এটি তো বড় একটি প্রশ্ন। স্বাধীনতার 53 বছর পরে আমরা একটা অন্তর্বর্তীকালীন সুযোগ সুবিধা মুক্তিযুদ্ধদেরকে আমরা দিতে চাইলাম, রাষ্ট্র দিতে চাইলো, বঙ্গবন্ধু দিতে চাইলো, মানুষ তো আনন্দ চিত্তে সেটা গ্রহণ করেছিল। কিন্তু আজকে আপনি মুক্তিযুদ্ধের নাতি নাতনির কি অবদান? বিএনপি কে দোষ দিচ্ছেন। বিএনপির সময় কি একজন সচিব ভুয়া মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে তার চাকরির মেয়াদকে বৃদ্ধি করেছিলেন? প্রমাণ করতে পারবেন আমার রিপন ভাই? পারবেন। অত দোষারোপের বিষয়টা এই নয়। আমার কথা, এই সরকার যখন সুযোগ সুবিধাগুলো দিতে গেছে তখন কিছু অসাধু লোক, অসাধু তো চতুর্দিকে, কিছু অসাধু লোক এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য নিজেদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা, এবং এই সরকারই অনেকগুলো বাতিল করেছে। এবং হঠাৎ করে 1,70,000 বা 2,10,000 মুক্তিযোদ্ধা কি করে 60,000 মুক্তিযোদ্ধা বৃদ্ধি হয়ে গেল, এটিও কিন্তু একটি বড় ধরনের প্রশ্নবোধক একটি চিহ্ন। বর্তমান বাস্তবতায় ছাত্ররা বা আমার সন্তানরা যে দাবিতে রাজপথে এসেছে, কেন আপনি সরকার দলের ছাত্র সংগঠন আপনি হলে আটকিয়ে রাখেন তাদের সমন্বয়কারীকে আন্দোলনে আসতে না দেওয়ার জন্য? এই অধিকারটুকু সরকার দলের ছাত্র সংগঠনকে কে দিয়েছে? এই সন্তানরা এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা শুধু একটি সাংবিধানিক সমতা নিশ্চিত করার জন্য, তাদের অধিকার নিশ্চিত করার জন্য কি পরিমাণ কষ্ট করে মিছিল মিটিং করছে, হুমকি ধামকি ভয় ভীতিকে উপেক্ষা করে। আপনি রাষ্ট্রযন্ত্রের যে কনসার্ন মিনিস্টার, কনসার্ন সচিব, কনসার্ন পলিটিক্যাল লিডার, তারা আপনারা যাতে আপনার সন্তানদের সাথে বসেন না কেন, বসে সমাধান করার চেষ্টা করেন না কেন, আলোচনা করেন না কেন? তাহলেই তো সমাধানটা হয়ে যায়। হাসিনা রিপন ভাই অনেক কথা বলেছেন, আমি ছোট ছোট করে বলবো, কোনো আজকে ব্যাখ্যায় যাব না। আমি প্রথমেই একটু সংশোধন করে দিতে চাই যে কোটা বাতিল আন্দোলন কিন্তু নয়। 2018 সনের প্রথম ভাগে ছাত্ররা যে আন্দোলনটা করেছিল তার নাম ছিল কোটা সংস্কার আন্দোলন, আমি যদি ভুল না করে থাকি। সেই জায়গায় সেই কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে সরকার মন্ত্রী পরিষদ সচিবকে প্রদান করে একটা কমিটি গঠন করে দেন সুপারিশ করার জন্য, এটা নিয়ে কি করা যায়। সেই সুপারিশের কিন্তু কোটা বাতিল ছিল না, কোটা সংস্কারের কথা ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অনেকটা, সম্ভবত আমার ধারণা এটা, যে অনেকটা রাগান্বিত হয়ে বা অনেকটা মানে বিরক্ত হয়ে এরকম একটা কিছু হবে, উনি একেবারে কোটা প্রথা বাতিল করে দিলেন। আমি রিপন ভাইকে বলতে চাই, এই সংকটটা তো সরকার কর্তৃক সৃষ্ট। কেন আপনি এই কমলমতি ছাত্রদেরকে দোষারোপ করছেন? তারা তো কোটা সংস্কার চেয়েছিল। তারা এটা বলার চেষ্টা করেছিল যে বঙ্গবন্ধু 72 সনে এই যে মুক্তিযুদ্ধকালীন সময়ে যে সমস্ত মুক্তিযুদ্ধরা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে অন্তর্বর্তীকালীন, ইন্ট্রিম শব্দটা বলা ছিল, অন্তর্বর্তীকালীন সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই মুক্তিযোদ্ধাদের কোটা চালু উনি করেছিলেন। মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি বা তারও পরে আরো কি হবে আল্লাহ ভালো জানে, এর জন্য কিন্তু বঙ্গবন্ধু কোনো কোটা করেননি। আমার প্রশ্ন, যদি বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের সন্তানরা থেকে থাকে, আপনি 30% চাকরি তাদেরকে দেন, আমার কোনো প্রকারের কোনো আপত্তি নাই। কারণ এই সোনালী যুবকরা বা এই মুক্তিযোদ্ধারা আমাকে দেশ দিয়েছে, মানচিত্র দিয়েছে, ভূখণ্ড দিয়েছে, আমার কোনো আপত্তি নাই। এবং এই মুক্তিযোদ্ধাদের চাকরি দেওয়া নিয়ে আমার মনে হয় দেশে একজন লোক খুঁজে পাওয়া যাবে না যারা এর বিরোধিতা করবে। প্রশ্নটি হলো, মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু সুযোগ দিলেন মুক্তিযোদ্ধাদেরকে, আপনি সরকার বা যে সরকারই হোক না কেন, এটা কেন সন্তানপন্থ নিয়ে আসলেন? তাদের অবদানটা কি দেশের ক্ষেত্রে? ভালো কথা, সন্তানপন্থ নিয়ে আসলেন, তারপরে যেটা অন্তর্বর্তীকালীন সুবিধা দেওয়া হলো সেটিকে আপনি নাতি নাতনি পর্যন্ত টেনে আসলেন কেন? এবং এই অন্তর্বর্তীকালীন বা ইন্ট্রিম একটা সুযোগ কতদিন বা হাউ লং ইট উইল কন্টিনিউ, এটি তো বড় একটি প্রশ্ন। স্বাধীনতার 53 বছর পরে আমরা একটা অন্তর্বর্তীকালীন সুযোগ সুবিধা মুক্তিযুদ্ধদেরকে আমরা দিতে চাইলাম, রাষ্ট্র দিতে চাইলো, বঙ্গবন্ধু দিতে চাইলো, মানুষ তো আনন্দ চিত্তে সেটা গ্রহণ করেছিল। কিন্তু আজকে আপনি মুক্তিযুদ্ধের নাতি নাতনির কি অবদান? এবং আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, সরকার কতদিন এটাকে সামনে নিয়ে যেতে চায়, সেটি হলো সবচেয়ে বড় কথা। 2 নম্বর কথার সমাধান হতে পারে হাসিনা আপা, এই যে আপনি যেটা বললেন যে কোর্ট বা সরকার এক কিনা, আমি এটি বলতে চাই, যদি অ্যাটর্নি জেনারেল অফিস যদি অত্যন্ত ইফেক্টিভলি প্রধান বিচারপতির সামনে বা বিচারপতির বেঞ্চে, ফুল বেঞ্চে যদি ইফেক্টিভলি মুভ করে বা তাদের যুক্তি তর্ক দিয়ে যদি ফাইট করে অধিকাংশ মেধাবী ছাত্রছাত্রীদের পক্ষে, তাহলে বুঝবো যে সরকারের এখানে চাওয়ার কিছু নাই। কারণ কেন জানি মানুষ বিশ্বাস করে অনেক ক্ষেত্রে যে সরকার কখনো কখনো বিচারালয়ের ঘাড়ে বন্দুক রেখে তাদের উদ্দেশ্যকে হাসিল করতে চায়, যেরকম বিভিন্ন ভাবে করেছে। আপনি বিভিন্ন সময় আপনি তত্ত্বাবধায়ক সরকার বলেন, আরো অন্যান্য বিষয়গুলো বলেন, যখন বহুল বিতর্কিত সাংবিধানিক কোনো ইস্যু চলে আসে তখন সরকার একটা নিরাপদ জায়গায় থাকতে চায়। কারণ আপনি সরকার, আপনি নিজে করলেন, আপনি তার ছাত্ররা চাইলো সংস্কার, আপনি করলেন বাতিল, ভালো কথা।
আপনি দেখেন কোর্টের, যদিও কোর্টের জাজমেন্ট নিয়ে আমার কিছু বলার নাই, এটা আমি বলতেও চাই না, তবে এইটুকু যে একজন মুক্তিযুদ্ধের নাতি বা সন্তান, তো নাতি টাতি হবে, অত সন্তানই হোক পোষ্য, তিনি আবেদন করলেন যে মুক্তিযোদ্ধার কোটাটা যেন বলবৎ রাখা হয়। কিন্তু কোর্ট এটা পূর্ণাঙ্গ রায় পেলে আমরা বলা ঠিক হবে, এটা আমার জিজ্ঞাস্য। আমি কোর্টের প্রতি সম্পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রেখে বলতে চাই যে কোর্ট কি করলো, এটা সমস্ত 2018 সনে যে মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে আমাদের প্রজ্ঞাপন জারি করলো, সেই প্রজ্ঞাপনটাই স্থগিত করে দিল। আমি এখনো মনে করি কোটা, এই যে ডিজাবল যারা ডিজাবল পিপুল যারা আছে, যে আমাদের যে প্রতিবন্ধী, তাদের জন্য কোটা থাকা দরকার। আমি এখনো মনে করি যে আমাদের যে ট্রাইবেল পিপুল গুলো আছে, উপজাতীয় যারা, তাদের জন্য কোটা থাকা দরকার। মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য 30% কোটা রাখেন, কিন্তু মুক্তিযুদ্ধের নাতি নাতনি কেন? এটা তো হতে পারে না এই 53 বছরের পর। এই জায়গায় আমি যেটা মনে করি 30% কোটা থাকা কোনো অসুবিধা নেই, কিন্তু সেটি মাত্র বঙ্গবন্ধু যে ইন্টিম পিরিয়ডের জন্য মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে গেলেন, সেই মুক্তিযোদ্ধার যদি পাওয়া যায় সবগুলো আপনি দিয়ে দেন, কিন্তু তারপরে আর নয়। এটা একটা সমাধান হতে পারে, সরকার তার অবস্থানটা নিশ্চিত করতে পারে যে আমার পিতা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 30% দিয়ে গেছিলেন, আমরাও মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 30% রেখে দিলাম, তাহলে বোধহয় ছাত্ররা চলে যাবে। এবং ওখানে আরেকটা কথা বলে দিতে হবে যে যদি মুক্তিযুদ্ধের সন্তান পাওয়া না যায়, তাহলে এটা মেধাবীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, মেধাবীদের মধ্যে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এটি হতে পারে। আরেকটি সমাধান আপনার হতে পারে, সেটি হলো আপনি দেখেন আপনি মুক্তিযোদ্ধা কতজন। আমার রিপন ভাই বললেন বিএনপি ইনাইয়া বিনাইয়া, মুক্তিযুদ্ধের সংখ্যা 60,000 থেকে 70,000 বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের সরকারের সময়। সচিবরা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে চাকরি করেছেন, আর্থিক সুবিধা নিয়েছেন, সরকার তাদের চাকরি বাতিল করেছে। সরকার ব্যবস্থা নিচ্ছে যারা ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে, আসলে কয়জনের ব্যবস্থা নিচ্ছে, ব্যবস্থা নিচ্ছে, এটি চাকরি বাতিল, এদের এই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে 2 থেকে 3 বছর আগে। কিন্তু রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সমস্ত আমার আপনার ট্যাক্সে তাদেরকে যে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে, এখন পর্যন্ত সেই সুবিধা ফিরে নেওয়া হয়নি কেন? কতদিন লাগে এই সুবিধা ফিরে নিতে? এটাকে আপনি মনে করতে পারেন? এবং আমার জেলা যেখানে বসবাস করি সেখানকার সব ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে তো। আর আরেকটা কথা বলেন, বিএনপি কে দোষ দিচ্ছেন। বিএনপির সময় কি একজন সচিব ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে তার চাকরির মেয়াদকে বৃদ্ধি করেছিলেন? প্রমাণ করতে পারবেন আমার রিপন ভাই? পারবেন। অত দোষারোপের বিষয়টা এই নয়। আমার কথা, এই যখন সরকার যখন সুযোগ সুবিধাগুলো দিতে গেছে, তখন কিছু অসাধু লোক, অসাধু তো চতুর্দিকে, কিছু অসাধু লোক এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য নিজেদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা, এবং এই সরকারি অনেকগুলো বাতিল করেছে। এবং হঠাৎ করে 1,70,000 বা 2,10,000 মুক্তিযোদ্ধা কি করে 60,000 মুক্তিযোদ্ধা বৃদ্ধি হয়ে গেল, এটিও কিন্তু একটি বড় ধরনের প্রশ্নবোধক একটি চিহ্ন। তো সেগুলো দেখ, সেগুলো ভিন্ন ডিবেট আর কি। তা আমি মনে করি 2 রকম ব্যবস্থার মধ্যে এই সমাধান হতে পারে। আর না হলে আপনি যদি সবগুলো যোগ করেন, তাহলে আপনি যদি 2,30,000 বা 2,40,000 বা 2,50,000 মুক্তিযোদ্ধা, এটার পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ কত? একেবারেই 5-6 এর মতো হবে বা তারও কম হবে। তাহলে এই দেশের সংখ্যালঘিষ্ঠ মানুষ, সংখ্যালঘিষ্ঠ এই অর্থে নয়, মানে সবচেয়ে কম একটা মানুষ, তাদের জন্য কোটা থাকবে 56%, আর দেশের অধিকাংশ মানুষের সন্তানদের জন্য কোটা থাকবে মাত্র 46%। এটি বোধহয় এই মুক্তিযুদ্ধ আর গণতন্ত্র আর 71-এর স্বাধীনতা সংগ্রাম সেই চেতনার সাথে চরমভাবে সাংঘর্ষিক। এই সাংঘর্ষিক জায়গা থেকে পরিত্রাণের জন্য ছাত্ররা এখন পর্যন্ত তাদের, রিপন ভাই একটা কথা বলছেন এটা সংশোধন হওয়া দরকার, রিপন ভাই একটা কথা বলছেন আন্দোলন সংগ্রাম। আমার দেশের সংবিধান বা এই 71-এ বা এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে সংবিধান বঙ্গবন্ধু আমাদেরকে দিয়ে গেলেন, সেই সংবিধানের ক্ষমতা বলে, প্রদত্ত অধিকার বলে, এই ছাত্র, শিক্ষক, শ্রমিক প্রত্যেকটি মানুষের তাদের কথা বলার অধিকার রাষ্ট্র তাদেরকে দিয়েছে। সেই কথা বলার জন্য আমার ছাত্ররা যখন একেবারেই অহিংস, মানে একেবারেই অহিংস আন্দোলন যখন করে, প্রতিবাদ জানায়, তখন এই যে সরকারি দলের পক্ষ থেকে বিভিন্ন রকমের দোষারোপের যে রাজনীতি, বিএনপি ভর করছে, এ ভর করছে, ও ভর করছে, এখন পর্যন্ত এই সারা দেশের যে চলমান যে কোটা সংস্কার আন্দোলন, নট বাতিল আন্দোলন, সংস্কার আন্দোলন, সেই সংস্কার আন্দোলনের মধ্যে একটি রাজনৈতিক স্লোগান আছে এরকম জাতি দেখেনি, আমি দেখিনি। রিপন ভাই, আপনি যে কথাটা ঘুরিয়া পেঁচিয়ে বলার চেষ্টা করছেন, ওই জায়গায় আসতে হবে। আপনাকে জাতির প্রয়োজনে এবং বর্তমান বাস্তবতায় ছাত্ররা বা আমার সন্তানরা যে দাবিতে রাজপথে এসেছে, কেন আপনি সরকার দলের ছাত্র সংগঠন আপনি হলে আটকিয়ে রাখেন তাদের সমন্বয়কারীকে আন্দোলনে আসতে না দেওয়ার জন্য? এই অধিকারটুকু সরকার দলের ছাত্র সংগঠনকে কে দিয়েছে? মানে আমি অহিংসভাবে আমার দাবি সরকারকে জানাবো। আজকে আপনি বলছেন যে স্মারকলিপি দিতে পারে, ভাই 2018 সনে একটা সেটেল ইস্যু, সেটাকে আনসেটেল করলেন কেন? আমরা চাইলাম আপনাকে সংস্কার, আপনি বাতিল করলেন কেন রাগের বশবর্তী হয়ে? আপনি তো এগুলো করার কথা নয়। এই জায়গাতে আমি সেটা বলি যে সবার জন্য সমান অধিকারটা। আর আরেকটা যে বললাম যে আপনি রাখেন
কোনোভাবেই এই কোটা এই মুহূর্তে বাস্তবতা নিরিখে আপনি 5% থেকে 10%-এর মধ্যে আপনি এটা কনফাইন করা দরকার। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মুক্তিযুদ্ধের যেভাবেই দেখেন না কেন, বঙ্গবন্ধু যে অন্তর্বর্তীকালীন সুযোগটা দিয়ে গেছিলেন সেটা যদি আরো এক্সটেন্ড করে যদি মুক্তিযুদ্ধের সন্তান পর্যন্ত হয় আপনি রাখেন, কিন্তু দয়া করে নাতি নাতনি দিয়ে এটা কতদিন পর্যন্ত আপনি কন্টিনিউ করবেন, দয়া করে একটা জায়গায় আপনাকে কমপ্লিট ফুল স্টপ দিয়ে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। এটা সারা জীবনের জন্য, বছরের পর বছরের জন্য বাংলাদেশে চলমান থাকতে পারে না, এবং এটি মানে অসমতা বা সাম্যতার একটি বড় ধরনের ব্যত্যয় বলে আমি মনে করি। দেখেন আজকে হ্যাঁ বলি 5 থেকে 10%, এর বেশি হওয়ার কিছু নাই। হওয়ার পরে আপনি মেধার ভিত্তিতে দেন, এটা হতে পারে। আর আরেকটি কথা শুধু আমি বলতে পারি যে দেখেন, দোষারোপের রাজনীতি না করে এই কমলমতি সন্তানরা তো আমাদের, কেন তাদেরকে স্মারকলিপি নিয়ে যেতে হবে? শিক্ষা মন্ত্রণালয় আছে না, সংস্থাপন মন্ত্রণালয় আছে না, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে না, তারা কেন তাদের কাছে যায় না? আপনি আপনার বাড়িতে যদি সন্তান যদি রাগ করে থাকে, অভিমান করে থাকে, সন্তান আসে আপনার কাছে রিপন ভাই, না আপনি ঘরের মধ্যে দুধের গ্লাসটা নিয়ে যান যে বাবা কি হয়েছে বলো তো, একটু সমাধান করি? আপনি সন্তানকে দোষ দেবেন? আপনি এই সন্তানরা এই বৃষ্টিকে উপেক্ষা করে তারা শুধু একটি সাংবিধানিক সমতা নিশ্চিত করার জন্য, তাদের অধিকার নিশ্চিত করার জন্য কি পরিমাণ কষ্ট করে মিছিল মিটিং করছে, হুমকি ধামকি ভয় ভীতিকে উপেক্ষা করে। আপনি রাষ্ট্রযন্ত্রের যে কনসার্ন মিনিস্টার, কনসার্ন সচিব, কনসার্ন পলিটিক্যাল লিডার, তারা আপনারা যদি আপনার সন্তানদের সাথে বসেন না কেন, বসে সমাধান করার চেষ্টা করেন না কেন, আলোচনা করেন না কেন? তাহলেই তো সমাধানটা হয়ে যায়। আমি দোষ দেব আন্দোলনকারী আমার সন্তানদেরকে, সেটি খুব বেশি গ্রহণযোগ্য হয় না, এবং সেটি বাবা হিসাবে আমার সন্তানরা আমাদের কাছ থেকে ভালো শিক্ষা পায় না। ধন্যবাদ।